আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মন তো কথা শোনে না, তোর কাছে ছুটে আসে, তাই তো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে। মনটা কিছু বোঝে না, তোর খোঁজে রাত জাগে, তাই তো ঘুম আসে না, বড্ড একা লাগে। অগোছালো মন শোনে না বারণ, তোকে ছাড়া ভাল লাগে না। মন তো কথা শোনে না, তোর কাছে ছুটে আসে, তাই তো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে। চোখের জলের আড়ালে খেলা শুধুই দেখেছিলে, যন্ত্রণারই আগুন নিলে পড়েছি যে বোঝনি তা। অভিমানী চুপটি করে এসেছি তাই দূরে সরে, বোঝাতে চেয়েও পারিনি তাই বোঝাতে লুকোনো কথা। অপর পাশ থেকে জিসান গেয়ে উঠল, ইট পাথরের এ শহরে, গাড়ি বাড়ির এ বহরে, খুঁজছে মন ভীষণ করে অনিশিতা। ইট পাথরের এ শহরে, গাড়ি বাড়ির এ বহরে, খুঁজছে মন ভীষণ করে অনিশিতা। জীবন যখন থমকে দাঁড়ায়, স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়, তৃষ্ণা বুকের বৃষ্টি হারায় অনিশিতা। জীবন যখন থমকে দাঁড়ায়, স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়, তৃষ্ণা বুকের বৃষ্টি হারায় অনিশিতা। এখন থেকে এই চোখ জোড়া পুরোপুরি ঢেকে রাখবে, তোমার ফ্রেন্ড নিশিকেও দেখাবে না, আর হ্যাঁ, ভুলে ওকে স্পর্শ করবে না, নইলে আমি কি করতে পারি সেটা তোমার কল্পনারও বাহিরে। মিহিরানের কণ্ঠে রীতিমতো হুমকি শুনে নীলিমার গলা শুকিয়ে গেল, মুখের ভাষাগুলো মনে হয় হারিয়ে গেল। কোনো রকমে নিজেকে নিয়ন্ত্রণ করে গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল। মিহিরান নীলিমার যাওয়ার পারে তাকিয়ে বাঁকা হেসে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে ক্লাসে গিয়ে পেছনের বেঞ্চে বসেছে নীলিমা। ওর ক্লাসের কেউ ওকে এখনো চিনতে পারেনি। নিশিকে ক্লাসে ঢুকতে দেখে নীলিমা ওর সামনে গিয়ে বলল, আজ পেছনে বেঞ্চে বসেছি, তুইও এখানে এসে বস। নিশি তো নীলিমাকে দেখে প্রথমে চিনতে পারেনি, অতঃপর নীলিমার কণ্ঠ শুনে চিনতে পেরেছে। নিশি তো নীলিমাকে আপাদমস্তক দেখে 120 ভোল্টেজের শক খেয়েছে। চোখ জোড়া বড় করে বলল, তুই এভাবে আগাগোড়া ঢেকে এসেছিস কেন? তোর চোখও তো দেখা যাচ্ছে না। নীলিমা নিচু স্বরে বলল, তোর প্রিয় দুলাভাই আমাকে নতুন লুক দিয়েছে, সুন্দর না? ব্যঙ্গাত্মক স্বরে বলল নীলিমা। নিশি আরো কিছুক্ষণ নীলিমার দিকে তাকিয়ে থেকে হো হো করে হেসে উঠল। কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল, আরে দুলাভাইকে তো হিংসার জন্য পুরস্কার দেওয়া উচিত। এনিওয়ে, নতুন লুকে তোকে কিন্তু একদম অন্যরকম লাগছে। মনে হচ্ছে কোনো পদ্মাশীল নারী আমাদের ইউনিভার্সিটিতে এসেছে। সত্যি ভাইয়া তোকে অসম্ভব রকমের ভালোবাসে। ইস, আমার হাদারাম বয়ফ্রেন্ডটা যদি এভাবে আমার কেয়ার করতো কতই না ভালো হতো। তবু আমি শুকরিয়া আদায় করি, আমাকে এইরকম কেয়ার না করলেও জিসান আমাকে চোখে হারায়। বলেই নীলিমার হাত ধরে পেছনের বেঞ্চে নিয়ে যেতে লাগলো। হঠাৎ নীলিমা নিশির হাত এক ঝটকায় ছাড়িয়ে দিল। নিশি ভুরু চোড়া কুচকে জিজ্ঞেস করলো, কিরে এমনভাবে হাত ছাড়িয়ে নিলি কেন? নীলিমা উত্তরে কি বলবে ভেবে পেল না, তাই চুপ করে রইল। বুদ্ধিমতী নিশি মনে হয় বুঝে গেল, মুস্কি হেসে বলল, দুলাভাই কি কোনো মেয়েকেও তো শরীরে স্পর্শ করতে নিষেধ করেছে? নিশির কথা শুনে নীলিমা এবার লজ্জায় মিয়ে গেল। যার হাত ধরে হেসে খেলে নীলিমা স্কুল লাইফ থেকে এ পর্যন্ত এসেছে, আজ কিনা মেহরানের কথার ভয়ে পেয়ে সে বান্ধবীকে ওর হাত ধরতে দিল না। না, এটা কিছুতেই হতে পারে না। এখন তো মেহরান এখানে নেই। তবুও নীলিমা একবার আশেপাশে ভালোভাবে তাকিয়ে নিশির হাত ধরে বলল, তেমন কিছু না, এখন চল, স্যার এসে পড়বে। তারপর নীলিমা এবং নিশি বেঁচে গিয়ে বসলো। ক্লাস শেষে ওরা ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়াতেই সেখানে জিসান এসে হাজির হলো। নিশির দিকে তাকিয়ে জিসান মুস্কি হেসে বলল, কি গো, নীলিমাকে ছেড়ে কি এখন এই বোরকাওয়ালিকে বেস্ট ফ্রেন্ড বানিয়েছো? নিশি ফিচেল হেসে বলল, আরে এই বোরকাওয়ালি তো নীলিমা। তুমি ওকে চিনতে পারোনি তাই না? জিসান এবার নীলিমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, এটা সত্যি নীলিমা?
আমার তো বিশ্বাসই হচ্ছে না। নীলিমা রাস্তার দিকে তাকিয়ে দেখলো মেহরানের গাড়ি দেখা যাচ্ছে না। এর মানে মেহরান এখনো আসেনি। নীলিমা সেই সুযোগে জিসানের দিকে তাকিয়ে বলল, আসলে আমার হাজবেন্ড আমাকে এভাবে আসতে বলেছে, তাই আর কি। জিসান তো শুনে পুরোটাই অবাক। নিশির দিকে তাকিয়ে বলল, নিশি সোনা, এখন থেকে তুমিও এভাবে ইউনিভার্সিটিতে আসবে। জিসানের কথা শুনে নিশিতে এবার আকাশ থেকে পড়ল। দুষ্টু হাসি দিয়ে বলল, বাবা, আমার হাদারাম বয়ফ্রেন্ডটা দেখি একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে। যাক, এতদিনে একটা কেয়ার তো করলে, এতে আমি ধন্য হলাম প্রিয়। নিশির কথা শুনে নীলিমা এবং জিসান উচ্চ শব্দে হেসে উঠল। এদিকে কয়েক মিনিট আগে সেখানে এসে হাজির হয় মেহরান। গেটের সামনে নীলিমা, নিশি এবং জিসানের হাসাহাসি দেখে ওর মাথায় রক্ত চড়ে যায়। নীলিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। অপরদিকে নীলিমার রাস্তার দিকে চোখ যেতেই মেহরানকে গাড়ির কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে ওর আত্মা শুকিয়ে যায়। নিজেকে ভালোভাবে একবার দেখে ভাবল, না, সবকিছু তো ঠিকঠাক আছে, তাহলে উনি এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? ভেবেই নীলিমা নিশি এবং জিসানের কাছ থেকে বিদায় নিয়ে মেহরানের কাছে এসে বলে, আমি আপনার জন্য গেটের বাইরে অপেক্ষা করছিলাম। মেহরান মুস্কি হেসে বলল, আমিও সেটাই দেখছিলাম। ওকে, এখন গাড়িতে ওঠো। নীলিমা গাড়িতে উঠল। তারপর ওরা স্বাভাবিকভাবেই কথা বলল। বাসায় গিয়েও দুজন স্বাভাবিকভাবেই কথাবার্তা বলল। নীলিমার সকালের রাগ ভুলে গেল। আসলে নীলিমা মেহরানকে যেদিন থেকে ভালোবেসেছে সেদিন থেকে মেহরানের প্রতিও রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না। মেহরান একটু ভালো করে কথা বললে নীলিমা দুর্বল হয়ে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। দুজনে বেশ হাসি খুশিতেই দিন কাটালো। রাত 10টা বাজে নীলিমা ঘুমিয়ে পড়তে মেহরান হাতে একটি বড় ব্যাগের মধ্যে মোটা দড়ি নিয়ে বেরিয়ে গেল। পরের দিন নীলিমা ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাসে ঢুকে দেখলো পেছনের বেঞ্চে বসে নিশি কান্না করছে। নিশির চোখ জোড়া ফুলে গেছে। নীলিমা চিন্তিত মুখ নিয়ে ওর কাছে গিয়ে বলল, কি রে, কি হয়েছে তোর? কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে রেখেছিস কেন? নিশি নীলিমার দিকে তাকিয়ে বলল, জিসানকে গত রাত থেকে ফোন দিচ্ছি, কিন্তু ওর ফোন সুইচ অফ বলছে। আগে কখনো এমন হয়নি। তারপর আজ সকালে ওর মায়ের কাছে ফোন দিয়ে জানতে পারলাম জিসান গতকাল রাত থেকে বাড়িতে আসেনি। তারাও বিষয়টা নিয়ে চিন্তিত। তারা বলছে পুলিশের কাছে মিসিং কমপ্লেন করবে। আমার খুব চিন্তা হচ্ছে ওর জন্য। বলেই নীলিমাকে জড়িয়ে ধরল। নীলিমা তো হতভম্ব হয়ে গেল। ওর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, গতকাল মেহরান ওদেরকে একসাথে দেখে জিসানকে নিয়ে সন্দেহ করেনি তো? তাহলে কি মেহরান জিসানের সাথে কিছু করেছে? এটা কিভাবে সম্ভব? নীলিমা নিশির পিঠে আলতো করে হাত বুলিয়ে বলল, প্লিজ এভাবে কান্না করিস না, জিসান ভাইয়া ঠিক ফিরে আসবে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত জিসানের কোনো খবর পাওয়া যাচ্ছে না, আর তুই আমাকে সান্ত্বনা দিচ্ছিস? চোখের পানি মুছে বলল নিশি। নীলিমা নীরব রইল, ভাবল ওর সন্দেহ যদি ঠিক হয় তাহলে এর একটা হস্তন্যস্ত করেই ছাড়বে। বিনা দোষে জিসান ভাইয়া এভাবে শাস্তি পেতে পারে না। এইবার তো আমাকে কঠোর হতেই হবে। এদিকে গতকাল রাত থেকে একটি রুমের মধ্যে একটি চেয়ারের সাথে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে জিসানকে। তার চোখ জোড়া কালো কাপড় দিয়ে বাঁধা। গতকাল রাত থেকে তার মুখে সেলোটেপ দেওয়া ছিল। কিছুক্ষণ আগে কেউ একজন খুলে দিয়েছে। তখন থেকে জিসান চিৎকার চেঁচামেচি শুরু করেছে, কিন্তু কারও কোনো সাড়া শব্দ পেল না। হঠাৎ করে জিসানের প্রাকৃতিক ডাক এলো। এখন জিসান আর স্বাভাবিক থাকতে পারল না, জোরে জোরে চিৎকার করতে থাকলো, কেউ আছেন? কেউ আছেন? আমার খুব জোরে ইয়ে পেয়েছে, এখনো আমায় এভাবে বেঁধে রাখবেন? এভাবে বেঁধে রাখলে আমি কিন্তু এখানেই কাজ ছেড়ে ফেলবো। তখন আপনাদেরই পরিষ্কার করতে হবে। জিসানের কথা শুনে সামনে থাকা ব্যক্তিটি বলল, এই সাউন্ড গ্রুপ রুমে যতই চেঁচামেচি করুন না কেন, কেউ শুনবে না। এখন চলুন, আপনাকে ওয়াশরুমে নিয়ে যাই। বলেই লোকটি জিসানের হাত পায়ের বাঁধন খুলে দিল। তারপর জিসানকে ওয়াশরুমে নিয়ে গেল। জিসানের তো চোখ বাঁধা, তাই কিছুই দেখতে পাচ্ছি না। লজ্জা শরমের মাথা খেয়ে বলল, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমার চোখের কাপড়টা খুলবো নাকি আপনি আমার সবকিছু খুলে দিবেন? সামনে থাকা ব্যক্তিটি জিসানকে কমোডের কাছে নিয়ে গিয়ে বলল, এখানে বসে যা খুশি করেন। সরি, স্যারের অনুমতি ছাড়া আপনার চোখের বাঁধন খুলে দেওয়া যাবে না। আপনার হয়ে গেলে আমাকে ডাক দিবেন। বলেই লোকটি দরজা আটকে চলে গেল। জিসান পড়ল মহাবিপদে। এখন কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছে না। ভাবল, কি এমন অপরাধ করেছে আমি যে চোখ থাকতেও অন্ধ হয়ে টয়লেটে আসতে হলো? ভেবে আন্দাজ করে প্রকৃতির ডাকে সাড়া দিল। তারপর কোনো রকমে ফ্রেশ হয়ে ওই লোকটিকে ডাকলো। জিসান ডাক দেওয়ার সাথে সাথে লোকটি তাকে ওয়াশরুম থেকে নিয়ে গিয়ে আবারও সেই চেয়ারের সাথে বেঁধে দিল। জিসান লোকটিকে জিজ্ঞেস করলো, দয়া করে বলবেন আমি কি এমন অপরাধ করেছি যে আমাকে এভাবে কিডন্যাপ করা হয়েছে? আর আমাকে কে কিডন্যাপ করেছে?
জিসানের প্রশ্ন শুনে লোকটি কিছু বলতে যাবে তার আগেই একটি পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো। তোকে আমি তুলে এনেছি শাস্তি দেওয়ার জন্য। মেহেরানের গম্ভীর কণ্ঠ শুনে লোকটি পেছনে তাকালো, আর জিসানের তো ভয়ে গলা শুকিয়ে গেল। আমতা আমতা করে বলল, আমি কি করেছি যে আপনি আমাকে এভাবে তুলে এনেছেন? মেহেরান তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রোহানকে ইশারা দিয়ে একটি চেয়ার দিতে বলল। রোহান মেহেরানকে চেয়ার এগিয়ে দিল। মেহেরান চেয়ারের উপর আয়েশ করে পায়ের উপর পা তুলে জিসানের মুখোমুখি বসলো। তারপর জিসানের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে জিজ্ঞেস করল, আমার ব্লু বার্ডের দিকে তাকিয়ে হাসাহাসি করার সাহস তোর হলো কিভাবে? মেহেরানের কথায় জিসান পুরো অবাক হয়ে গেল। ভাবল, কোন ব্লু বার্ডকে দেখে আমি হাসলাম? কই, আমি তো কিছুই জানি না। উনি নিশ্চয়ই ভুলে আমাকে এখানে তুলে এনেছে। এক্ষুনি তার ভুল ভাঙাতে হবে মনে হচ্ছে। কথাগুলো ভেবে কপট রাগ দেখিয়ে বলল, দেখুন, প্রথমত নীল রং আমার অপছন্দের একটি রং। তার উপর ছোটবেলা থেকে আমি খুব শান্ত স্বভাবের ছেলে। যেখানে ঘরের মানুষের বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না, সেখানে পাখির কিচিরমিচির তো একদমই পছন্দ করি না। আমি আপনার নীল পাখির দিকে তাকিয়ে হাসা তো দূরের কথা, আমি তো এরকম পাখি গত কয়েক বছরের মধ্যে দেখিও নি। আপনি নিশ্চয়ই ভুলে আমাকে তুলে এনেছেন। বাই দ্য ওয়ে, আপনার মতো কঠিন পাখি প্রেমিকের সাক্ষাৎ যে আমি পাবো সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি। জিসানের কথা শুনে মেহেরানের রাগের মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। তার কপালের রগগুলো রাগে দপদপ করছে। সেটা দেখে রোহান শুকনো ঢোক গিলল। মেহেরান একটানে জিসানের চোখের কাপড় খুলে দিল। তারপর উত্তেজিত কণ্ঠে বলে উঠল, এই লিসেন, তোর কি মনে হচ্ছে আমি তোকে এখানে জোকস করতে তুলে এনেছি? তুই আমার ব্লু বার্ডের সাথে হাসাহাসি করে এখন ওকে না চেনার ভান করছিস? এখনই তোকে উত্তম মধ্যম দিয়ে হসপিটালে পাঠাবো। বলেই পাশে থাকা হকি স্টিক হাতে তুলে নিল মেহেরান। জিসান তো চোখ বড় বড় করে মেহেরানের দিকে তাকিয়ে রইল। এদিকে রোহান বুঝতে পেরেছে মেহেরান এখন কি করবে। রোহান মেহেরানের একটু কাছে এসে বলল, স্যার প্লিজ আপনি একটু শান্ত হন। উনি হয়তো ম্যাডামকে চিনতে পারেনি, আমি তাকে বুঝিয়ে বলছি। বলে রোহান জিসানের দিকে তাকিয়ে বলল, উনি হলেন আফরোজ মিনহাজ চৌধুরী, নীলিমা ম্যাডাম তার ওয়াইফ হন। আপনি ম্যাডামের সাথে ইউনিভার্সিটি গেটের সামনে দাঁড়িয়ে গতকাল হাসাহাসি করেছিলেন, তাই আপনাকে স্যার এখানে পানিশমেন্ট দেওয়ার জন্য তুলে এনেছে। আর স্যার ম্যাডামকে ভালোবাসে ব্লু। রোহানকে আর কিছু বলতে না দিয়ে মেহেরান তার হাতের ইশারা দিয়ে থামিয়ে বলল, আমার ব্লু বার্ডের নাম নেয়ার দুঃসাহস কখনো করবে না, মাইন্ড ইট। মেহেরানের তীব্র কণ্ঠ শুনে রোহান নিচের দিকে তাকিয়ে বলল, ওকে স্যার। এতক্ষণে জিসান পুরো ঘটনাটা বুঝতে পেরেছে। জিসান নিশির কাছে মেহেরানের কথা অনেকবার শুনেছে। মেহেরান যে নীলিমাকে পাগলের মতো ভালোবাসে এটাও শুনেছে, কিন্তু জিসান এটা ভাবতে পারেনি নীলিমার সাথে সামান্য হাসাহাসি করার জন্য মেহেরান এমন একটা ভয়ঙ্কর কাজ করতে পারে। জিসান ভাবল, এখান থেকে যেভাবেই হোক আমাকে আমার বের হতে হবে। কিন্তু এই লোকের তো মনে হয় মাথার তার কয়েকটা ছেঁড়া। তার সাথে তর্ক করলে দেখা যাবে ওই হকি স্টিক দিয়ে আমার হাত পা গুঁড়া গুঁড়া করে দিবে। তখন আমার পরিবার এবং আমার নিশির কি হবে? না না না, এই কাজ করা যাবে না। লোকটির হাতে পায়ে ধরে হলেও এখান থেকে বের হতে হবে। ভেবে জিসান কাচুমাচু করে মেহেরানের দিকে তাকিয়ে হালকা তোতলানো কণ্ঠে বলল, ভাইয়া, আমাকে একটু পানি দেওয়া যাবে? মেহেরান বুঝতে পারলো জিসানের গলা শুকিয়ে গেছে, তাই সে রোহানকে ইশারা করতে রোহান তৎক্ষণাৎ জিসানকে গ্লাস ভর্তি পানি এগিয়ে দিল। জিসান গ্লাসের পানি এক নিঃশ্বাসে ঢকঢক করে গিলে ফেলল। গলা ভিজিয়ে ভাবল, এই লোকটার মাথার তার কয়েকটা ছেঁড়া হলেও মনে একটু দয়া মায়া আছে, নইলে আমাকে পানি দিত না। লোকটার কাছে ভদ্রভাবে ক্ষমা চাইলে নিশ্চয়ই আমাকে ছেড়ে দিবে। কথাগুলো ভেবে জিসান মেহেরানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, আসলে আমি আপনাকে চিনতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। নীলিমা আর নিশি দুইজনই আমার বেস্ট ফ্রেন্ড, আর নিশি তো আমার হবু স্ত্রী। সামনের মাসেই আমাদের বিয়ে হবে। আর নীলিমাকে আমি তো আমার ছোট বোনের নজরে দেখি। গতকাল আমি নিশির সাথে দেখা করতে গিয়েছিলাম, তখন ওর পাশে নীলিমাও ছিল। তখন আমি ওকে বোরকা পরা দেখে ঠিক চিনতে পারিনি। যখন নিশি ওর কথা বলল তখন আমিও নিশিকে বোরকা পরতে বলেছি, আর এটা নিয়েই আমরা আসলে হাসাহাসি করছিলাম। যাই হোক ভাইয়া,
সব কিছুর জন্য আমি সরি ভাইয়া, আমি অনেক বেশি সরি। আমি যদি জানতাম যে নীলিমার দিকে তাকিয়ে হাসার জন্য আপনি এতটা কষ্ট পাবেন, তাহলে আমি কখনোই ওর সামনেই আসতাম না। আর তাকানো তো সে অনেক দূরের কথা। প্লিজ ভাইয়া, আমাকে আপনি ক্ষমা করে দিন। দরকার হলে আমি আমার পরিবার নিয়ে অনেক দূরে চলে যাব, তবুও আমাকে আপনি মারবেন না। একাধারে কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়ল জিসান। জিসানের মার্জিত আচরণে মেহেরানের মনটা কিছুটা নরম হলো। পরক্ষণে আবার ভাবল, ও তো আবার ব্লু বার্ডের দিকে বোরখা পরা অবস্থায়ও তাকিয়েছে, ওর সাথে কথা বলেছে। না, শাস্তি ওকে পেতেই হবে। ভেবে মেহরান হকস্টিক হাতে নিতেই তার ফোনে রিংটোন বেজে উঠল। মেহরান বিরক্তিকর দৃষ্টি দিয়ে দেখলো অচেনা নাম্বার থেকে ফোন আসছে। মেহরান ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে চিরচেনা নারী কণ্ঠস্বর ভেসে আসলো। নীলিমা রিনটি নিয়ে বলে উঠল, মেহরান, আপনি কোথায় আছেন? মেহরান তো নীলিমার কণ্ঠ শুনে বেশ অবাক হলো। কণ্ঠে গম্ভীরতা বজায় রেখে বলল, এটা কার নাম্বার থেকে কল করেছো ব্লু বার্ড? নীলিমা আবারও উত্তেজিত কণ্ঠে বলে উঠল, এটা নিশি নাম্বার। প্লিজ আপনি যেখানেই থাকুন এক্ষুনি চলে আসুন। আমার ক্লাস শেষ হয়েছে, আমি আপনার জন্য গেটের সামনে অপেক্ষা করছি। আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। মেহরান কিছু একটা ভেবে বলল। ওকে, আমি 10 মিনিটে আসছি। বলেই ফোনটা কট করে কেটে দিল। তারপর রোহানের দিকে তাকিয়ে বলল, ওর নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, ওকে খাবার দাও, তারপর ওর ব্যবস্থা করব। বলেই সেখান থেকে হনহন করে চলে গেল। রোহান মেহরানে যাওয়ার পানে তাকিয়ে ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে জিসানের দিকে তাকিয়ে বলল, আমাদের স্যার এতটাও খারাপ না যে আপনাকে না খাইয়ে মারবে। আপনি এখন খাওয়া দাওয়া করে শক্তি সঞ্চয় করুন। বলে রোহান খাবার আনতে চলে গেল। রোহান চলে যাওয়ার পর জিসান চারিদিকে তাকিয়ে দেখল রুমের পুরোটা জুড়ে লোহার কয়েকটা দরজা। জিসান বেশ অবাক হয়ে ভাবল, এটা আবার কেমন রুম? যেমন ওই লোক তেমন তার রুম। ধুর, কি সব ভাবছি আমি। এখন আমার খুব ক্লান্ত লাগছে। আমি একটু ঘুমিয়ে নেই। গতকাল রাত থেকে ঘুমাতে পারিনি। যদি এই ঘুম শেষ ঘুম হয়, তাই মন ভরে ঘুমিয়ে নিই। ভেবে জিসান চেয়ারে হেলান দিয়ে তার ক্লান্ত চোখ জোড়া বন্ধ করে নিল। এদিকে নীলিমা নিশিকে ওর সন্দেহের কথাগুলো কিছুক্ষণ আগেই বলেছিল। নিশি যেহেতু মেহরানের আচরণ সম্পর্কে কিছুটা জানে, তাই নীলিমার কথা প্রথমে বিশ্বাস করতে না পারলেও পরে ঠিক বিশ্বাস করে নিয়েছে। কারণ নিশির জানা মতে জিসানের মতো সহজ সরল ছেলের কোনো শত্রু থাকতে পারে না। এখন নিশি এবং নীলিমা মেহরানের জন্য চাতক পাখির মতো রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষা করছে। রাস্তার এক সাইডে মেহরানের গাড়ি থামতেই নীলিমা দ্রুত রাস্তা পার হয়ে গাড়ির দরজা খুলে মেহরানের পাশে বসে মুখের নিখাপ খুলে হাঁপাতে লাগলো। নীলিমার এইরকম বিষণ্ণ চেহারা দেখে মেহরান বেশ ঘাবড়ে গেল। তারপর এসির পাওয়ার একটু বাড়িয়ে দিয়ে নীলিমার হাত ধরে বলল, এনি প্রবলেম ব্লু বার্ড? মেহরানের কথা শুনে নীলিমার ইচ্ছে করলো তাকে কয়েকটা কঠোর কথা শোনাতে, কিন্তু এই মুহূর্তে মাথা গরম করলে চলবে না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। তাই নিজেকে সংযত করে মেহরানের দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমি জানি গতকাল জিসান ভাইয়া আমার সাথে হেসে কথা বলছিল, সেটা আপনি দেখেছেন। আর এখন আপনি জিসান ভাইয়াকে আটকে রেখেছেন। আপনি প্লিজ জিসান ভাইয়াকে ছেড়ে দিন। উনি আমাকে ছোট বোনের নজরে দেখে। আমার বান্ধবী নিশি আর জিসান ভাইয়া একে অপরকে খুব ভালোবাসে। আগামী মাসে ওদের বিয়ে হবে। আপনি প্লিজ তার কোনো ক্ষতি করবেন না। আর জিসান ভাইয়ার পরিবার অলরেডি পুলিশ স্টেশনে গিয়ে মিসিং ডায়েরি করেছে। যদি পুলিশ আপনার ব্যাপারে জানতে পারে কি হবে ভেবে দেখেছেন? একাধারে কথা বলে থামলো নীলিমা। ওর গলা শুকিয়ে গেছে বুঝতে পেরে মেহরান পানির বোতল এগিয়ে দিল। নীলিমা পানিগুলো ঢকঢক করে খেয়ে গলা ভেজালো। মেহরান বাঁকা হেসে বলল, আমাকে পুলিশের ভয় দেখিয়ে লাভ নেই, আর পুলিশ ধরলেও ছাড়া পেতে আমার বেশি সময় লাগবে না। এগুলো আমি একদম পরোয়া করি না। আর জিসান ছেলেটা যথেষ্ট ভদ্র, তাই এখনও ওর গায়ে টাচ করিনি। একবার ভেবেছিলাম রাতুলের মতোই ওকে কঠিন শাস্তি দেব, কিন্তু তখনই তুমি ফোন করলে। এনিওয়ে, এক শর্তে জিসানকে ছেড়ে দিতে পারি। কি শর্ত? অনবরত কথা বলার সময় নীলিমার ঠোঁটজোড়া কাঁপছিল। সেটা মেহরানের নজর এড়ায়নি। সে কখন থেকে মেহরান নীলিমার ঠোঁটজোড়ার দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে সেটা একদমই খেয়াল করেনি নীলিমা। মেহরান কিছু না বলেই নীলিমার মাথা ওর কাছে টেনে ওর ঠোঁটজোড়া আঁকড়ে ধরল। কয়েক মিনিট পর নীলিমাকে ছেড়ে বলল, তোমার ঠোঁটজোড়া আমাকে চুম্বকের মতো টানছিল, তাই নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়ল। নীলিমা পুরোপুরি শকড খেলো, ভাবল, এই সময় এই লোকের রোম্যান্টিক মুড এলো কিভাবে? হাউ ইজ ইট পসিবল? ভেবেই নীলিমা আশেপাশে তাকালো। মেহরান মুস্কি হেসে বলল, কেউ দেখেনি, চিন্তা করার কিচ্ছু নেই। তাছাড়া আমি আমার বউকে চুমু খেয়েছি, অন্য কাউকে না। আর শোনো,
তোমাকে আবারও কঠোরভাবে নিষেধ করে দিচ্ছি, নেক্সট টাইম তুমি নিশির সাথে বেশি কথা বলবে না। ছেলেদের সাথে কথা বলা তো অনেক দূরের ব্যাপার, এখন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তোমার বেস্ট ফ্রেন্ড আমি। আমার সাথে সব কথা বলবে, আমার দিকে তাকিয়ে থাকবে, অলরাইট? আর এই শর্তগুলো মেনে নিলে আমি জিসানকে ছেড়ে দেব। নীলিমার এই মুহূর্তে মেহরানের সাথে তালে তাল মেলানো ছাড়া উপায় নেই, কারণ মেহরান মানসিক রোগী হলেও ও তো নয়। তাই তর্ক না করে মুখে মলিন হাসি ঝুলিয়ে বলল, ওকে, আমি নিশি এবং জিসান ভাইয়ার সাথে আর বেশি কথা বলবো না। এখন থেকে আপনি আমার বেস্ট ফ্রেন্ড। এখন অন্তত জিসান ভাইয়াকে ছেড়ে দিন প্লিজ। মেহরান বাঁকা হেসে নীলিমার কানে কানে বলল, এখন ছাড়বো না, ওকে রাতে তুলে এনেছি, রাতেই ছাড়বো। আর হ্যাঁ, তোমার কথা আমি শুনেছি, তাই আজ রাতে কিন্তু আমাকে অনেক বেশি আদর করতে হবে, একদম আমার মনের মতো। এই মুহূর্তে মেহরানের মুখে এমন ঠোঁট কাটা টাইপের কথা শুনে নীলিমার কান দিয়ে মনে হয় গরম ধোয়া বের হলো। ভাবল, এই লোকের এই সিচুয়েশনে এত রোম্যান্টিক মুড আসে কোথা থেকে, যেখানে আমি চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। নীলিমা আর কিছু ভাবতে পারল না, হাতের ফোন দেখিয়ে মেহরানকে বলল, নিশি রাস্তায় দাঁড়িয়ে আছে, ফোনটা ওকে দিয়ে আসি, 2 মিনিটে যাব আর আসবো। মেহরান চোখের ইশারায় যেতে বলল। নীলিমা গাড়ির দরজা খুলে নিশির কাছে গিয়ে ওর ফোন দিয়ে হাসি মুখে বলল, চিন্তা করিস না, জিসান ভাইয়া রাতে পৌঁছে যাবে। আর প্লিজ এই কথাটা কাউকে বলিস না, এমনকি জিসান ভাইয়ার পরিবারকেও না। তুই জিসান ভাইয়াকে বলে দিস, নইলে এইবার কিন্তু আমার কিছুই করার থাকবে না। বাই। বলে নীলিমা রাস্তা ক্রস করে গাড়ির দরজা খুলে হাসি মুখে বসলো। মেহরানও মুস্কি হেসে গাড়ি স্টার্ট দিল। সন্ধ্যার একটু পর জিসানকে কিছু হুমকিমূলক বাণী শুনিয়ে ছেড়ে দিয়েছে মেহরান। অক্ষত অবস্থায় ছাড়া পেয়ে আল্লাহ শুক্রিয়া করে জিসান ও ভদ্র ছেলের মতো বাসায় চলে গিয়েছে। রাতে মেহরানের বুকে চুপটি করে শুয়ে আছে নীলিমা। মেহরানের শরীর থেকে পারফিউমের কড়া ঘ্রাণ ওকে বেসামাল করে দিচ্ছে। নীলিমা মাথা উঁচু করে মেহরানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করেন? মেহরান বলল, কেন, তোমার ভালো লাগে না? নীলিমা মেকি কণ্ঠে বলল, খুব ভালো লাগে, ভাবছি এখন থেকে আমিও এটা ব্যবহার করব। মেহরান তীক্ষ্ণ কণ্ঠে বলল, কখনোই না, মেয়েদের সুগন্ধি ব্যবহার করা ঠিক না, এতে ছেলেরা আকর্ষিত হয়। তাহলে আপনি কেন পারফিউম ইউজ করেন? আপনার প্রতিও তো মেয়েরা আকর্ষিত হবে। মেহরান ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে বলল, ওকে, আমি আর কখনো পারফিউম ব্যবহার করব না। নীলিমা এবার তড়িঘড়ি করে বলল, এই না না, আপনি আমি দুজনেই পারফিউম ইউজ করব, তবে সেটা শুধু ঘরের ভেতরে। বুদ্ধিটা দারুণ না? মেহরান মুস্কি হেসে নীলিমাকে জড়িয়ে ধরল। তারপর হাসকি ভয়েসে বলল, জানো ব্লুবার্ড, আমার বাগান বাড়িতে বেলকনি ছিল না। আমি জানি ওখানে যাওয়ার পর তোমার খুব খারাপ লেগেছে, কারণ তুমি খোলা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে পছন্দ করো, তাই আবার তোমাকে আগের বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু তুমি যখন আকাশের দিকে অনেকক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে থাকো, তখন ওই আকাশটাকে দেখে আমার খুব হিংসে হয়। সো নেক্সট টাইম আকাশের দিকে বেশিক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে না, তাহলে আবারও বাগান বাড়িতে নিয়ে যাব। মেহরানের এহনো কথায় নীলিমা বিষম খেল। কাশতে কাশতে ওর গলা শুকিয়ে গেল। মেহরান টি টেবিলে থাকা পানির গ্লাস নিয়ে নীলিমার দিকে এগিয়ে দিল। নীলিমা এক নিঃশ্বাসে পানি পান করলো। তারপর মেহরানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে ভাবল, এই তো দেখছি হাই লেভেলের সাইকো। না, এভাবে চুপ করে থাকলে হবে না, তাকে অবশ্যই ভালো কোনো সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, নইলে যেই হারে সে কন্ট্রোললেস হয়ে যাচ্ছে, দেখা যাবে কয়েকদিন পর বলবে, জানো ব্লুবার্ড, আমার না তোমাকে জামা কাপড় পরা দেখলেও জেলাসি ফিল হয়, কারণ ওই জামা কাপড়ও তো তোমার শরীরে লেপ্টে থাকে। নেক্সট টাইম থেকে আমার সামনে আর জামা কাপড় পরবে না। কথাগুলো ভেবেই নীলিমা শুকনো ঢোক গিলল। পরক্ষণেই ভাবল, ছি ছি ছি, আমি এইসব কি ভাবছি? উনি এতটাও সাইকো নয় যে এই ধরনের কথা বলবে। অবশ্য তার তো ক্ষণে ক্ষণে যেভাবে মুড চেঞ্জ হয়, বলতেই বা কতক্ষণ। সকালে নীলিমা ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাসে ঢুকে দেখলো নিশি কোথাও নেই। নীলিমা বেশ অবাক হলো। ভাবলো নিশি তো কখনো ভার্সিটিতে আসা মিস করে না, আজ কি হলো? হঠাৎ নীলিমার মনে পড়লো নিশি মাঝে মাঝে ক্লাস মিস করে ইউনিভার্সিটির পেছনে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে থাকে। ওর নাকি সেখানে বসে থাকতে খুব ভালো লাগে। নীলিমা একটা ক্লাস করে সেই কৃষ্ণচূড়া গাছের কাছে যেতেই ওর চোখ জোড়া বড় বড় হয়ে গেল। নিশি অভিমানী কণ্ঠে গাইছে, চোখের জলের আড়ালে খেলা শুধুই দেখেছিলে,
যন্ত্রণারি আগুন নীলে পড়েছি যে বোঝনি তা, অভিমানী চুপটি করে এসেছি তাই দূরে সরে, বোঝাতে চেয়েও পারিনি তাই বোঝাতে লুকোনো কথা। অপর পাশ থেকে জিসান গেয়ে উঠল, ইট পাথরের এ শহরে, গাড়ি বাড়ির এ বহরে, খুঁজছে মন ভীষণ করে অনিশিতা। ইট পাথরের এ শহরে, গাড়ি বাড়ির এ বহরে, খুঁজছে মন ভীষণ করে অনিশিতা। জীবন যখন থমকে দাঁড়ায়, স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়, তৃষ্ণা বুকের বৃষ্টি হারায় অনিশিতা। জীবন যখন থমকে দাঁড়ায়, স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়, তৃষ্ণা বুকের বৃষ্টি হারায় অনিশিতা। ওদের দুজনের এই আবেগ ঘন গান শুনে নীলিমা ইমোশনাল হয়ে গেল। ভাবলো দীপান্বিতা গানটাকে উল্টিয়ে জিসান ভাইয়া নিশির নাম নিয়ে কি সুন্দর করে গাইল। ভেবেই ওদের কাছে গিয়ে বলল, কি হয়েছে তোদের, এমন ইমোশনাল গান গাইছিস কেন? নিশি নীলিমার দিকে তাকিয়ে বলল, তোর ভাইয়া চেঞ্জ হয়ে গেছে, আমাকে বলছে আমি নাকি সুন্দরভাবে চলাফেরা করি না, এখন থেকে তোর মতো আমাকে আপাত মস্তক ঢেকে বাইরে যেতে হবে। আমি বুঝেছি ও দুলাভাইয়ের ছোঁয়া পেয়ে একদম সেরকম হয়ে গেছে। নীলিমা এবার বেশ মজা পেল। এতদিন নিশি মিহরানে খুব সাপোর্ট করেছে, আজ ওকে খুব ভালো করে জব্দ করা যাবে। নীলিমা দুষ্টু হেসে বলল, আরে বাহ, এটা তো খুব ভালো কথা। তুই তো তোর দুলা ভাইয়ের সব সিদ্ধান্ত খুব ভালোভাবে সাপোর্ট করিস। এখন সমস্যা কোথায়? জিসান ভাইয়া তো ঠিকই বলেছে, আজকাল পথে ঘাটে মেয়েরা নিরাপদ নয়। জিসান আশেপাশে তাকিয়ে নীলিমাকে বলল, নীলিমা প্লিজ তুমি এখান থেকে চলে যাও, মিহরান ভাইয়া এসে পড়লে এবার আমাকে সোজা উপরে পাঠাবে। নীলিমা উচ্চ শব্দে হেসে বলল, ভাইয়া আপনি বোকা নাকি? আমাদের ইউনিভার্সিটিতে আইডি কার্ড ছাড়া ঢোকার অনুমতি নেই। উনি চাইলেই এখানে হুট করে আসতে পারবে না। আর এখন ক্লাস টাইম চলছে, উনি তো কিছুই জানে না আমরা এখানে আছি। নীলিমার কথা শুনে জিসান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এদিকে নিশি জিসানের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, তুমি আমাকে বিয়ের আগে এরকম শাসন করা শুরু করেছো, তাহলে বিয়ের পরে কি করবে? বিয়ের আর 1 মাস বাকি আছে, যেদিন বিয়ে হবে সেদিন বুঝবে আমি কি। গম্ভীরভাবে বলল জিসান। তাহলে আমি তোমাকে বিয়ে করব না। দাঁত কিরমির করে বলল নিশি। নিশির কথা শুনে জিসান বলল, আমার কথা না শুনলে আমিও তোমাকে বিয়ে করব না। জিসানের কথা শুনে নিশি নাক টেনে কর্কশ কণ্ঠে গেয়ে উঠল, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। নিশির ফাটাবাসের কণ্ঠে গান শুনে নীলিমার ইচ্ছে করছে কনকনে শীতের মধ্যে বরফ পানিতে ছাপ দিতে, কিন্তু এখন যেই গরম, তার উপর বরফ পানি তো দূরের কথা, ফ্রিজে পানি রাখলেও ঠান্ডা হতে চায় না, সেখানে ছাপ দিবে কিভাবে? ভেবে মুচকি হাসলো নীলিমা। তারপর ওদের দিকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে বলল, দেখ তোরা একদম মেলো ড্রামা করবি না, এইসব আমার একদম ভালো লাগছে না। আর জিসান ভাই আপনি একদমই আমার হাজবেন্ডের অনুকরণ করতে যাবেন না। আগে যেমন ছিলেন তেমনই থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, পুরুষ মানুষ সুন্দর এবং ধনী হওয়ার থেকে ভাষা এবং ব্যবহার বেশি ভালো হওয়া উচিত। জিসান নীলিমার কথা বুঝতে পেরে নিশির দিকে তাকিয়ে বলল, সরি সোনা, আমার ভুল হয়ে গেছে। নিশি জিসানের মাথার চুলগুলো এলোমেলো করে বলল, এই তো আমার ক্যাবলাকান্ত আবার আগের জায়গায় ফিরে এসেছে। বলেই দুজনে হেসে দিল। জিসান নীলিমাকে বলল, নীলিমা, আমার মনে হয় ভাইয়ার মানসিক সমস্যা আছে, নইলে এতটা ওভার পজিটিভ কেউ হতে পারে না। আমার এক কাজিনের মানসিক সমস্যা ছিল, তখন আমরা একজন সাইকিয়াট্রিস্ট দেখালাম। আল্লাহর রহমতে উনি এখন পুরোপুরি সুস্থ না হলেও এই আগের থেকে কিন্তু অনেক ভালো আছে। তাই আমিও তোমাকে বলছিলাম কি, তুমিও যদি ওই সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে তাহলে খুব ভালো হতো। নীলিমা কয়েক সেকেন্ড ভেবে বলল, এখন গেলে কি তাকে পাওয়া যাবে?
উনি সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত তার চেম্বারে থাকেন, তুমি চাইলে যেতে পারো। তারপর জিসান ডক্টরের নাম ও ঠিকানা দিল। ব্রেন অ্যান্ড মাইন্ড স্পেশালিস্ট মেহের আফরোজের চেম্বারে মলিন মুখে বসে আছে নীলিমা এবং নিশি। ওরা 2টা ক্লাস মিস করে এখানে এসেছে। ওদের হাতে সময় আছে 1 ঘন্টা 20 মিনিট। ডক্টর মেহের আফরোজ ওদেরকে প্রশ্ন করলেন, আপনাদের মধ্যে পেশেন্ট কে? নীলিমা এবং নিশি দুজন দুজনের দিকে তাকালো। তারপর নীলিমা বলল, পেশেন্ট এখানে আসেনি, আমি পেশেন্টের ওয়াইফ। আমার হাজব্যান্ডকে বললে এখানে আসতে রাজি হবে না। ডক্টর মেহের আফরোজ চশমার ফাঁক গলিয়ে নীলিমার দিকে তাকিয়ে বলল, ওকে, বলুন আপনার পেশেন্টের কি সমস্যা? নীলিমা এবং নিশি দুজনেই এক এক করে মেহেরানের সকল কার্যকলাপের কথাগুলো ডক্টরকে বলল। সবকিছু শুনে ডক্টর মেহের আফরোজ প্রেসক্রিপশন করে দিলেন। তারপর নীলিমার দিকে তাকিয়ে বললেন, এই ওষুধগুলো খাবারের সাথে হোক বা পানি জাতীয় যে কোনো জিনিসের সাথে মিশিয়ে পেশেন্টকে খাওয়াবেন। আর যদি পেশেন্ট সুস্থ মস্তিষ্কে খেতে চায় তাহলে তো খুবই ভালো হবে। আগে তাকে ঠান্ডা মাথায় তার রোগ সম্পর্কে বুঝিয়ে বলবেন, তারপর ওষুধগুলো তাকে খেতে দিবেন। আর হ্যাঁ, তাকে কিছুতেই উত্তেজিত করা যাবে না, তাহলে পেশেন্ট আরও হাইপার হবে। নীলিমা প্রেসক্রিপশন হাতে নিয়ে মনে মনে বলল, আমার স্বামী এমনিতেই হাইপার, আরও হাইপার হলে আমাকে মনে হয় তার কলিজার মধ্যে ঢুকিয়ে রাখবে। কথাগুলো ভেবে নীলিমা এবং নিশি ডক্টর মেহের আফরোজকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেল ইউনিভার্সিটিতে, যেন মেহেরান কিছু বুঝতে না পারে। বিকালের দিকে নীলিমা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে গান গাইছে। মন তো কথা শোনে না, তোর কাছে ছুটে আসে, তাই তো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে। মনটা কিছু বোঝে না, তোর খোঁজে রাত জাগে, তাই তো ঘুম আসে না, বড্ড একা লাগে। অগোছালো মন শোনে না বারণ, তোকে ছাড়া ভাল লাগে না। মন তো কথা শোনে না, তোর কাছে ছুটে আসে, তাই তো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে। নীলিমার গান গাওয়ার মধ্যে মেহরান ওর কোমর জড়িয়ে ধরে ওর ঘাড়ের চুলগুলো সরিয়ে মিচমিচে কালো তিলটায় গভীরভাবে চুমু দিল। নীলিমা চিরপরিচিত স্পর্শ পেয়ে আবেশে চোখ জোড়া বন্ধ করে ফেলল। মেহরান ফিসফিস করে বলল, তোমার গানের গলা অসাধারণ ব্লুবার্ড। আচ্ছা, গানটা কি ওই আকাশের জন্য গাইছিলে নাকি আমার জন্য? মেহরানের অদ্ভুত টাইপের কথা শুনে নীলিমা বলল, আজিব তো, আকাশের জন্য কেন গাইবো? আপনাকে মনে করেই গাইছিলাম। তাহলে আকাশের দিকে তাকিয়ে কেন গাইছিলে? আমার দিকে তাকিয়ে গাও। নীলিমার এই মুহূর্তে ভাষাগুলো সব পালিয়ে গেছে। মেহরানের কথার পৃষ্ঠে কিছুই বলতে পারল না। হঠাৎ করে মনে হলো মেহরান এখন বেশ ফুরফুরে মুডে আছে, এখনই সুবর্ণ সুযোগ ওনাকে ওষুধগুলো খাওয়ানোর জন্য। ভেবে মুচকি হাসলো নীলিমা। পেছন ফিরে মেহরানকে জড়িয়ে ধরে তার লোমশ বুকে চুমু দিল। নীলিমার নরম ঠোঁটের স্পর্শ পেয়ে মেহরান এবার পাগল প্রায়। তৎক্ষণাৎ নীলিমাকে কোলে তুলে বেডরুমে নিয়ে গেল। মেহরানের ঘোল লাগা চোখ জোড়া দেখে নীলিমা বুঝে গেল মেহরান কি করতে চাইছে। মেহরানকে বাধা দেওয়ার জন্য তার শার্টের কলার ধরে বলল, প্লিজ এখন না, রাতে। মেহরান ঘোল লাগা কণ্ঠে বলে উঠল, কিন্তু আমার যে এখনই মুড আছে, প্লিজ না করো না। নীলিমা ভাবল, এটাই মোক্ষম সুযোগ মেহরানকে কথা শোনানোর জন্য। ভেবেই মুস্কি হেসে বলল, ওকে, আমি রাজি আছি, তবে একটা শর্ত আছে। নীলিমার মুখে শর্তের কথা শুনে মেহরান বেশ অবাক হলো। দুষ্টু হাসি দিয়ে বলল, ও মা, আমার বউ দেখছে আমাকে কপি করছে। ওকে বলো কি শর্ত? নীলিমা মুস্কি হেসে মেহরানকে ছেড়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে প্রেসক্রিপশন এনে মেহরানকে দিয়ে বলল, ইদানিং দেখছি আপনি অল্পতেই খুব রেগে যান। আমার মনে হলো আপনি খুব ডিপ্রেশনে আছেন। আমি আপনার স্ত্রী, আপনার প্রতি তো আমার একটা দায়িত্ব আছে। তাই আজ ডক্টর মেহের আফরোজের কাছে গিয়ে আপনার সমস্যার কথা বলেছি। উনি এই ওষুধগুলো লিখে দিয়েছেন, আমি ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে এনেছি। প্লিজ আপনি এগুলো খাবেন, তাহলে দেখবেন আপনার মাথাটা সবসময় ঠান্ডা থাকবে। নীলিমার কথা শুনে মেহরানের হাসি মুখটা চুপসে গিয়ে রক্তিম বর্ণ ধারণ করলো। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার প্রেসক্রিপশনের দিকে তাকালো, তারপর নীলিমার দিকে তাকিয়ে বলল, তোমার ওই ভুয়া ডক্টর মেহের আফরোজকে বলবে আমার কাছে এসে সাইকোলজি সাবজেক্ট পড়তে। আমার চিকিৎসা করতে হলে তার দক্ষতা আরো বাড়াতে হবে। বলেই সেখান থেকে হন হন করে চলে গেল। নীলিমা করুণ দৃষ্টিতে মেহরানের যাওয়ার পানে তাকিয়ে রইল। সন্ধ্যার একটু পরে ব্যালকনিতে বসে কফি খাচ্ছিল মেহরান এবং নীলিমা। এমন সময় কলিং বেল বেজে উঠতে নীলিমা বেশ অবাক হলো, কারণ এই বাড়িতে এই সময় কেউ আসে না।
নীলিমাকে বিয়ে করার পর থেকে মেহেরান এই বাড়িতে সবাইকে আসতে নিষেধ করে দিয়েছে। ওদের ভাবনার মাঝে আবার কলিং বেল বেজে উঠল। মেহেরান কফির মগ টেবিলে রেখে নিচে চলে গেল। দরজার কাছে গিয়ে লুকিং গ্লাস দিয়ে তাকাতেই দেখল মুখে মাস্ক পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেহেরান দরজা খুলতেই মেয়েটি হুড়মুড় করে ভেতরে ঢুকে মেহেরানকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাইয়া? কতদিন পর তোমায় দেখছি। কথাটা বলেই মেয়েটি তার মুখের মাস্ক খুলে ফেলল। মেহেরান তো মেয়েটিকে দেখে বেশ অবাক হলো। অপরদিকে নীলিমা মেহেরানের পিছনেই ছিল। মেয়েটি মেহেরানকে আকস্মিক জড়িয়ে ধরাতে নীলিমা বেশ অবাক হয়ে যায়। ওর মধ্যে হঠাৎ করে হিংসার ঝোড়ো হাওয়া বইতে থাকে। নীলিমা কটমটিয়ে মেয়েটির দিকে তাকিয়ে ভাবতে থাকে, যেখানে আমার সাথে উনি একজন মেয়েকে সহ্য করতে পারে না, সেখানে কোথাকার কোন মেয়ে এসে ভাইয়া বলে তাকে জড়িয়ে ধরলো, আমি সেটা সহ্য করব না? কিছুতেই সহ্য করব না। আজকে একটা স্পার হবে। আমার স্বামীর শরীরে টাচ করার দুঃসাহস ওই মেয়ের কি করে হলো, সেটা আজ আমি দেখেই ছাড়বো। ভেবেই মেয়েটাকে কিছু বলতে যাবে, এমন সময় মেহেরান ভ্রুজোড়া কুঁচকে মেয়েটির দিকে তাকিয়ে বলল, মোনালিসা, তুই এখানে? মোনালিসা মেকি সুরে বলল, উফ ভাইয়া, আমাকে তুমি মোনালিসা ডাকছো কেন? আমাকে মোনা বলে ডাকবে। মেহেরান এইবার নীলিমার দিকে তাকিয়ে দেখল নীলিমা মোনালিসার দিকে তাকিয়ে দাঁত কেমড়ে করছে। মেহেরান বেশ বুঝতে পেরেছে নীলিমা হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। এতে মেহেরানের বেশ খারাপ লাগলো, কারণ মেহেরান কোনোভাবেই চায় না যে নীলিমা কোনো থার্ড পার্সনের জন্য কোনো রকম কষ্ট পাক। তাই মেহেরান তীক্ষ্ণ দৃষ্টিতে মোনালিসার দিকে তাকিয়ে নীলিমার এক হাত ধরে বলল, পরিচয় করিয়ে দেই, এটা আমার ওয়াইফ, তোর ভাবি হয়। মোনালিসা নীলিমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে হাত নাড়িয়ে বলল, হাই ভাবি, হাউ আর ইউ? আমি মোনালিসা, সবাই আমাকে মোনা বলে ডাকে। আমি মেহরান ভাইয়ার খালাতো বোন, আর তুমি আমাকে মোনা বলে ডাকতে পারো। আচ্ছা, তোমার নাম কি? নীলিমা ম্লান হেসে বলল, আমার নাম নীলিমা, নাইস টু মিট ইউ। নীলিমা বুঝতে পারল মেয়েটা বেশ চঞ্চল স্বভাবের এবং বেশ মডার্ন, কিন্তু মেহেরানকে এইভাবে জড়িয়ে ধরার ব্যাপারটাও কোনোভাবেই মেনে নিতে পারছে না। নীলিমার ভাবনার মধ্যেই হঠাৎ মেহেরান গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুই এই বাসার ঠিকানা কিভাবে জেনেছিস? আমাকে তো তোমার বাবা এই ঠিকানা দিয়েছে। ভাবলাম সেই ছোটবেলায় তোমাকে দেখেছি, বড় হওয়ার পর তো আর দেখা হয়নি, তাই তোমার সাথে দেখা করতে আসলাম। আর এখানে এসে ভাবিকে দেখে বেশ সারপ্রাইজড হলাম। এনিওয়ে, তুমি কিন্তু আগের থেকেও বেশ সুন্দর হয়েছো ভাইয়া, একদম ক্যান্ডি ক্রাশ। নীলিমা তো এবার তেলে বেগুনে জ্বলে উঠল। নীলিমার ভাবভঙ্গি মেহেরানের নজর এড়ালো না। সে নীলিমার দিকে তাকিয়ে বলল, ব্লুবার্ড, তুমি উপরে যাও, আমি ওকে বিদায় দিয়ে আসছি। নীলিমা মেহেরানের তেজি কণ্ঠ শুনে নিজের রাগকে কন্ট্রোল করে উপরে চলে গেল। ও দেখতে চায় মেহেরান কি করে, তার সিঁড়ির কার্নিশে দাঁড়িয়ে রইল। মেহেরান মোনালিসার দিকে তাকিয়ে বলল, আমি বিয়ে করার পর থেকে এই বাসায় কারো আশায় এলাও না। তুই না জেনে এসেছিস, তাই আজ ক্ষমা করে দিলাম। এখন যে পথ দিয়ে এসেছিস সেই পথ দিয়েই চলে যা। মেহেরানের কথা শুনে মোনালিসা বিস্ফোরিত নয়নে তাকিয়ে বলল, কি বলছো তুমি? আমি এতদিন পর তোমার সাথে দেখা করতে এলাম, কোথায় তুমি আমার সাথে আত্মীয়তা করবে, তা না করে উল্টো তুমি আমায় চলে যেতে বলছো? হ্যাঁ, যেতে বলছি। 1 মিনিটের মধ্যে এখান থেকে চলে যাবি, নইলে ছোটবেলার মতো আবারও তোর মাথা ন্যাড়া করে দিব। মেহেরানের মুখের এই কথাটি মোনালিসার জন্য যথেষ্ট ছিল। ওর মনে পড়ে গেল ছোটবেলার কথা। একদিন মেহেরান ওর রুমে ঘুমিয়েছিল। তখন মোনালিসা মজা করে কেচি দিয়ে মেহেরানের ঝাঁকড়া চুলের কিছু অংশ কেটে দিয়েছিল। মেহেরান সেটা টের পেয়ে লাফ দিয়ে উঠে মোনালিসাকে ধরে বেঁধে বেলেট দিয়ে ওর মাথার সব চুলগুলো কেটে ন্যাড়া করে দিয়েছিল। তারপর থেকে মোনালিসার মেহেরানের সাথে তেমন মিশত না। আজ এত বছর পর যখন ও মেহেরানের দেশে আসার কথা শুনলো, তখন পুরনো কথা ভুলে গিয়ে তার সাথে দেখা করতে এসেছিল। এখন মেহেরান আবারও সেই একই হুমকি দিচ্ছে। মোনালিসা একবার নিজেকে ন্যাড়া মাথায় কল্পনা করে হকচকিয়ে গেল। ছি, কি বাজে লাগবে দেখতে। ওর বয়ফ্রেন্ড তোকে দেখলে দৌড়ে পালাবে, তার থেকে ভালো এই তার ছেঁড়া লোকটার কাছ থেকে পালিয়ে যাওয়া। ভেবেই মোনালিসা সেখান থেকে দ্রুত কেটে পড়ল। মোনালিসা দ্রুত চলে যাওয়া দেখে মেহেরান বাঁকা হাসলো। এদিকে নীলিমা তো পুরো কাহিনী দেখে শকড খেলো। মেহেরানের আরও কত ডেঞ্জারাস কাহিনী যে ওর দেখতে হবে আল্লাহ জানে, ভাবলো। যাক, ভালোই হয়েছে, আমার আর কষ্ট করে মেয়েটাকে কিছু বলতে হলো না। ভেবেই বেডরুমে চলে গেল। রাতে দুজনে ডিনার করার পর মেহেরান ইউটিউবে একের পর এক রেসিপি দেখে যাচ্ছে, তবে সব রেসিপি পুরুষ শেফের। মেহেরান মেয়েদের রেসিপি দেখে না। নীলিমা মেহেরানকে জিজ্ঞেস করলো, হঠাৎ এত রেসিপি দেখছেন কেন? মেহেরান মুস্কি হেসে বলল, তোমাকে তো বলেছিলাম বাবা এই সপ্তাহে দেশে আসবে। আগামীকাল তো শুক্রবার, কাল সন্ধ্যায় বাবা দেশে ল্যান্ড করবে, তাই রেসিপি দেখছি। এতদিন পর দেশের মাটিতে পা রাখছে, তাকে তো ভালো কিছু রান্না করে খাওয়াতে হবে। আর তুমিও তো তেমন রান্না পারো না,
তাই আমি সব করব, তুমি শুধু সাহায্য করবে। নীলিমা মেহরানকে প্রশ্ন করলো, আচ্ছা মোনালিসাকে ওইভাবে চলে যেতে বললেন কেন? নীলিমার প্রশ্ন শুনে মেহরান গম্ভীর কণ্ঠে বলল, কারণ আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে আমি পছন্দ করি না, সে ছেলে হোক বা মেয়ে হোক। ও আমাকে জড়িয়ে ধরার দুঃসাহস দেখিয়েছে, তাই ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। আর তাছাড়া ওর দিকে তোমার আর চোখে তাকানো দেখে বুঝতে পেরেছিলাম তুমি ওকে পছন্দ করছো না। তাই আমি চাই না কোনো থার্ড পার্সনকে নিয়ে তুমি হিংসা করো। তুমি হিংসা করবে শুধু আমাকে নিয়ে। মেহরানের কথাগুলো নীলিমার বেশ ভালো লাগলো, কারণ মেহরান প্রতিটি কথাই ওর পক্ষে বলেছে। তাই নীলিমা মুস্কি হেসে মেহরানকে জড়িয়ে ধরতেই মেহরান নীলিমাকে বলল, বিকেলে তো কিছু করতে দিলা না, এখন কি রাজি আছো? বলেই নীলিমার শরীরের স্পর্শকাতর স্থানে গভীরভাবে ছুঁয়ে দিতে লাগলো। নীলিমা মেহরানের এই স্পর্শ কিছুতেই এড়িয়ে যেতে পারে না, বরং ওকে আরও চুম্বকের মতো আকর্ষণ করে। নীলিমাও মেহরানকে উম্মাদের মতো আদর করতে লাগলো। পুরো রাত কেটে গেল ওদের ভালোবাসার শাওরে। সুন্দর একটি রাত পেরিয়ে সকাল হলো। নীলিমা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো, তারপর বিছানার কাছে এসে তোয়ালে দিয়ে চুল মোছার সময় মেহরানের মুখে পানির ছিটা যেতেই সে নড়ে চড়ে উঠল। কয়েক সেকেন্ড পর পিটপিট করে নীলিমার দিকে তাকালো, দেখলো নীলিমা গুনগুন করে গান গাইছে আর চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছে। নীলিমা আজ পিঙ্ক কালার শাড়ি পরেছে, শাড়ির ফাঁক দিয়ে ওর উন্মুক্ত পেট স্পষ্ট দেখা যাচ্ছে। ফর্সা পেটে এখনো বিন্দু বিন্দু পানি লেপটে আছে। সেদিকে তাকিয়ে মেহরানের আবারও নেশা ধরে গেল। বিছানায় থাকা অবস্থায় একটু এগিয়ে নীলিমার হাত ধরে এক টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে ওর ওপরে উঠে ঘোর লাগা কণ্ঠে বলল, সকাল সকাল উন্মুক্ত পেট দেখিয়ে আমার নেশা ধরিয়ে দিচ্ছ কেন? এখন যে তোমাকে আবার আদর করতে ইচ্ছে করছে গতকাল রাতের মতো। মেহরানের কথায় নীলিমা বেশ লজ্জা পেল, ভাবল, এই লোকটা সাইকোর পাশাপাশি ওভার রোম্যান্টিকও বটে, নইলে গতকাল রাতে এত কিছু করার পরেও আবার তার মন চাইছে, কিভাবে সম্ভব? ভেবেই নীলিমা জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তো দেখুন আমি খুব সুন্দর করে গোসল করেছি, এখন আর এই সব আমার দ্বারা হবে না, আপনি প্লিজ ফ্রেশ হয়ে আসুন, আমার খুব ক্ষুধা লেগেছে। মেহরান দুষ্টু হেসে বলল, আমারও তো খুব ক্ষুধা লেগেছে, তোমার ওই গোলাপি যুগল ঠোঁটের স্বাদ পেলেই ক্ষুধা চলে যাবে। এখন যদি এটাতেও আমাকে বাধা দাও তাহলে আমি আর কোনো কথাই শুনবো না। নীলিমা আর কি করবে, মুস্কি হেসে মেহরানের ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ডোবালো। ঘটনার আকস্মিকতায় মেহরান তো পুরো শকড। সকালে দুজনে ব্রেকফাস্ট করে দুপুর এবং রাতের খাবারের আয়োজন করতে লাগলো। তারপর ওরা একে একে সব রান্না করে ফেললো। সন্ধ্যার একটু পর দরজার ওপাশ থেকে কলিং বেলের আওয়াজ পেতে মেহরানের আর বুঝতে বাকি রইল না যে কে এসেছে। খুশিতে তার চোখ জোড়া চকচক করে উঠল। মেহরান তড়িৎ গতিতে দরজার কাছে গিয়ে দরজা খুলে সামনে দাঁড়ানো ব্যক্তিটিকে জড়িয়ে ধরল। অপর পাশের ব্যক্তিটিও মেহরানকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস মেহরান? মেহরান হাসি মুখে জবাব দিল, খুব ভালো আছি বাবা, ভেতরে এসো। কথাটি বলে মেহরান তার বাবার ট্রলি নিয়ে একটি রুমে গিয়ে রাখলো। এদিকে নীলিমা আরহান চৌধুরীকে দেখে মাথায় ঘোমটা টেনে তার সামনে গিয়ে পায়া ধরে সালাম করতে নিলেই আরহান চৌধুরী নীলিমার হাত ধরে বললেন, একদম আমার পায়ে হাত দেবে না মামুনি, পায়ে হাত দিয়ে সালাম করা উচিত না, মুখে সালাম দেওয়া উচিত। নীলিমার শ্বশুরের কথা শুনে বেশ অবাক হলো, ভাবলো, আগে তো এই রীতিনীতি মানা হতো, কিন্তু উনি একদম অন্যরকম, হয়তো বিদেশে থাকার কারণে তার মন মানসিকতা আলাদা। ভেবেই নীলিমা মুস্কি হেসে আরহান চৌধুরীকে সালাম দিল। আরহান চৌধুরী সালামের জবাব দিয়ে নীলিমার মাথায় হাত রেখে বললেন, দোয়া করে অনেক সুখী হও মামুনি, আমার ছেলেটা তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, হয়তো ও একটু পাগলামি করে কিন্তু সবকিছু তোমার জন্য করে, তুমি সবসময় ওর পাশে থেকো মামুনি। মেহরান সবেমাত্র রুম থেকে বেরিয়ে তার বাবাকে কিছু বলতে যাবে, তখনই দেখলো আরহান চৌধুরী নীলিমার মাথায় হাত দিয়ে রেখেছেন। বেশ, এটাই যথেষ্ট ছিল মেহরানের মাথা গরম হওয়ার জন্য। কিন্তু এই মুহূর্তে মেহরান কিছুতেই মাথা গরম করতে চাইছে না, কারণ শুধু সুইজারল্যান্ড থেকে তার বাবা এই বাড়িতে এসেছে, তাই তাকে কিছু বলা উচিত হবে না। ধীরে ধীরে তাকে বোঝাতে হবে যেন সে নীলিমার থেকে দূরত্ব বজায় রেখে চলে। কথাগুলো ভেবে মেহরান ওদের দিকে দ্রুত এগিয়ে গিয়ে বলল, বাবা আমি তোমার রুমে তোমার ট্রলি রেখে এসেছি, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে বসো, আমরা তোমার জন্য খাবার বাড়ছি। আরহান চৌধুরীর ঠোঁট প্রসারিত করে বললেন, ওকে মাই ডিয়ার সন, অ্যাজ ইউর উইশ। বলেই তিনি রুমে চলে গেলেন। মেহরান এবার নীলিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ব্লুবার্ড আমার সাথে রুমে আসো। বলে মেহরান রুমের দিকে গেল। নীলিমা মেহরানের ওই দৃষ্টি দেখে বেশ ভয় পেয়ে গেল, কিন্তু কিছুই বুঝতে পারল না। ও মেহরানের পেছনে বেডরুমে গেল। নীলিমা বেডরুমে যেতে মেহরান দরজা আটকে নীলিমার হাত ধরে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর নীলিমাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে ওর মাথা ঘষতে লাগলো।
হঠাৎ এইরকম হওয়াতে নীলিমা হতভম্ব হয়ে গেল। মিহিরানের দিকে তাকিয়ে বলল, এসব কি করছেন আপনি? এভাবে আমার মাথা ঘষছেন কেন? উফ, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। মিহিরান নীলিমার কথায় পাত্তা না দিয়ে আরো জোরে হাত দিয়ে মাথা ঘষতে লাগলো। এইবার নীলিমার মাথা ঘোরার উপক্রম হলো। সহ্য করতে না পেরে নীলিমা মিহিরানকে জোরে ধাক্কা দিয়ে শাওয়ার বন্ধ করে দিল। বিস্ফোরিত নয়নে তাকিয়ে বলল, এই আপনি কি পাগল হয়ে গেছেন? এমন করছেন কেন? মিহিরান নীলিমার কাছে এসে ওর দুই বাহু ধরে বলল, আমি তোমার জন্য আগে থেকেই পাগল। এই মাত্র যেটা তোমার সাথে হলো তার কারণ এখন জানতে পারবে না, সময় হলে আমি নিজেই তোমাকে বলবো। বলেই সেখান থেকে চলে গেল। এদিকে নীলিমা ড্যাব ড্যাব করে মেহিরানে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর রুমে এসে কাভার থেকে শাড়ি নিয়ে চেঞ্জ করে বাইরে আসলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তাওয়াল দিয়ে চুলগুলো মোছার সময় ভাবলো, আজ ওনাকে যেভাবেই হোক ঔষধ আমি খাওয়াবই। ইটস মাই চ্যালেঞ্জ। রাতে খাবার টেবিলে বসে আছে মিহিরান, নীলিমা এবং আরহান চৌধুরী। আজ অনেকদিন পর নিজের ছেলে এবং পুত্রবধূর সাথে ডিনার করতে পেরে আরহান চৌধুরী বেশ খুশি। তিনি মিহিরানের রান্না করা প্রতিটি খাবার অল্প করে খেয়ে খুব প্রশংসা করলেন। এদিকে মিহিরানের খাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো নীলিমা। ভাবল, যাক, এতদিন একটা ভালো কাজ করতে পারলাম। এখন মনটার মধ্যে বেশ শান্তি লাগছে। তার ডালের বাটি এবং তরকারির বাটিতে যে ঔষধ মিশিয়ে দিয়েছি, বেচারা সেটা বুঝতেই পারলো না। ভেবেই মনে মনে তৃপ্তির হাসি দিল নীলিমা। সবার খাওয়া শেষ হলে আরহান চৌধুরী তার রুমে চলে গেলেন। মিহিরান এবং নীলিমা সবকিছু গুছিয়ে বেডরুমে গেল। নীলিমা বেডরুমে গিয়ে মিহিরানের সাথে একটা কথাও বলেনি। ও বিছানায় গিয়ে কমফোর্টার গায়ে জড়িয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। আজ নীলিমা মনে মনে পণ করেছে মিহিরানের সাথে কিছুতেই কথা বলবে না। কথা নাই বার্তা নাই, কেন মিহিরান ওর সাথে এমন একটা কাজ করলো এটা তো ওকে জানতেই হবে। ভেবেই জড়সড় হয়ে শুয়ে রইল। এদিকে মিহিরান খুব ভালোভাবে বুঝতে পেরেছে নীলিমার রেগে অ্যাটম বম হয়ে আছে। এখন কিভাবে ওর রাগ ভাঙাবে তাই ভাবছে মিহিরান। হঠাৎ মিহিরানের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। নীলিমার দিকে তাকিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। তারপর উচ্চস্বরে বলে উঠল। নীলিমা মিহিরানের উত্তেজিত কণ্ঠ শুনে ধরফড়িয়ে উঠে বসল। দেখল মিহিরান ফ্লোরে বসে চোখ মুখ কুঁচকে রেখেছে। নীলিমা বিছানা থেকে উঠে মিহিরানের কাছে গিয়ে তাকে ধরে বিছানায় উঠতে সাহায্য করলো। মিহিরানও উফ শব্দ করে ধীরে ধীরে বিছানায় বসলো। নীলিমা বলল, দেখি দেখি, কোথায় ব্যথা পেয়েছে? আর ফ্লোরে কিভাবে পড়ে গেলেন? বিছানা থেকে, তাই না? আপনি কি ছোট বাচ্চা? বিছানা থেকে এভাবে কেউ পড়ে যায়? নিশ্চয়ই কোমরে খুব ব্যথা পেয়েছেন। দেখি, পেছনে ঘুরুন, আমি আপনার কোমরে ব্যথার মলম লাগিয়ে দিচ্ছি, দেখবেন ঠিক হয়ে যাবেন। একা ধরে নীলিমার উত্তেজিত কণ্ঠ শুনে মিহিরান অপর দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো। ভাবল, আমার বউটা কি বোকা, কত সহজেই আমার কথা বিশ্বাস করে ফেললো। অথচ এত কিছু ওর মাথায় এলো না। আমার মতো একজন সুঠামদেহী লোক কিভাবে বিছানা থেকে পড়বে। তারপর মিহিরান আবারও উফ শব্দ করে পেছনে ঘুরল। নীলিমা মলম হাতে নিয়ে মিহিরানের টি শার্ট উপরে উঠিয়ে বলল, কোথায় ব্যথা পেয়েছেন? বলে মিহিরানের কোমরে হাত দিল। নীলিমার নরম হাতের স্পর্শ মিহিরানের কোমরে লাগতেই 120 ভোল্টেজের শক খেল। মিহিরানের তো একটুও ব্যথা নেই, তার মন তো এখন অন্য কিছু চাইছে। কিন্তু নিজেকে এখন কন্ট্রোল না করলে নীলিমার কাছে ধরা পড়ে যাবে আর ওর সব প্ল্যান ভেস্তে যাবে। ভেবেই কণ্ঠ খাদে নামিয়ে বলল, কোমরের বাম সাইডে ব্যথা পেয়েছি। মিহিরান বলার সাথে সাথে নীলিমা সেখানে যত্ন করে মলম লাগিয়ে দিল। পরক্ষণেই নীলিমার মনে পড়ল ও তো মিহিরানের সাথে রাগ করেছিল, বলেছিল আর কথা বলবে না মিহিরানের সাথে। কিন্তু এটা কি হলো ভেবে নিজেই লজ্জা পেল নীলিমা। তারপর নিজেই নিজের মনকে বেহায়া উপাধি দিল। ভাবল, এখন তো প্রতিজ্ঞা ভেঙেই ফেলেছে। এর পরের বার মিহিরান উল্টোপাল্টা কিছু করলে নীলিমা আর একটা কথাও তার সাথে বলবে না। এদিকে নীলিমার প্রতিটি স্পর্শে মিহিরানের নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়েছে। এক পর্যায়ে সহ্য করতে না পেরে নীলিমার দিকে ঘুরে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় নীলিমা বলল, কি হলো? আপনাকে তো মলম লাগিয়ে দিচ্ছিলাম, এভাবে জড়িয়ে ধরেছেন কেন? মিহিরান বলল, ব্যথাটা অতটা গভীরে লাগেনি, তাই এত মলম লাগাতে হবে না। এখন তুমি আমার মুখে মলম লাগাও। মানে তোমার ঠোঁটে যে লিপ গ্লোভস লাগিয়েছো ওটা আমার ঠোঁটে লাগিয়ে দাও। কিভাবে? মিহিরান এবার নীলিমার মাথার পেছনে আলতো করে হাত দিয়ে ওর মুখের কাছে এনে ঠোঁট ছোঁয়ালো। তারপর বলল, এভাবে। নীলিমা এবার আর অবাক না হয়ে পারল না। ভাবল, এই মাত্র যে কিনা নিচে পড়ে গিয়ে ব্যথা পেল, তার এখন এই রোম্যান্টিক মুড আসে কিভাবে? নীলিমার ভাবনা ছেদ ঘটল। মিহিরানের শক্ত করে জড়িয়ে ধরায়। মিহিরান নীলিমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল।
তারপর নীলিমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, এখন যদি কোনো প্রশ্ন করো তাহলে এই কোমর ব্যথা নিয়েই তোমায় আদর করব, আর এটা হবে তোমার আমার স্পেশাল ফুলসজ্জা। মেহেরান এরকম ঠোঁটকাটা টাইপ কথা শুনে নীলিমার চোখ জোড়া বন্ধ করে বলল, আমি কোনো কথা বলবো না, প্লিজ এখন এইসব করবেন না। বলে মেহেরানের বুকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করলো। একসময় দুজনেই ঘুমিয়ে গেল। সকালে নীলিমা ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে ওর শ্বশুরের জন্য ব্ল্যাক কফি বানালো। নীলিমা মেহেরানের কাছ থেকে আরহান চৌধুরীর পছন্দের খাবার সম্পর্কে সবকিছু জেনেছে। আরহান চৌধুরী সোফায় বসে ম্যাগাজিন পড়ছিল। এমন সময় নীলিমা এসে তাকে ব্ল্যাক কফি দিয়ে হাসি মুখে তার পাশের সোফায় বসলো। আরহান চৌধুরী নীলিমার দিকে তাকিয়ে মুস্কি হেসে বললেন, তুমি একদম আমার মনের কথা বুঝে ফেলেছো মামনি। আমার এই মুহূর্তে ব্ল্যাক কফি খেতে ইচ্ছে করছিল। অনেক ধন্যবাদ তোমাকে। নীলিমা আরহান চৌধুরীর দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে ভাবল, লোকটা বিদেশে থাকলেও সেখানকার কালচার ধারণ করেনি, বেশ সুন্দরভাবে বাংলায় কথা বলেন। অনেকেই তো বিদেশে গিয়ে সেই ভাষায় অভ্যস্ত হয়ে যায় আর নিজের দেশের ভাষাই ভুলে যায়, কিন্তু উনি একদম অন্যরকম। নীলিমার ভাবনা শেষ হতেই দেখলো আরহান চৌধুরীর কফি খাওয়া শেষ। নীলিমা তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল। তারপর আরহান চৌধুরীকে বলল, এটা আমাকে দিন বাবা। আরহান চৌধুরী নীলিমার হাতে কফির মগটি দেওয়ার সময় ওর হাতে একটু স্পর্শ হলো। সে স্পর্শ নীলিমা খেয়াল না করলেও মেহেরান সিঁড়ির কার্নিশ থেকে ঠিকই খেয়াল করেছে। সিঁড়ির কার্নিশ থেকে মেহেরান উচ্চ শব্দে নীলিমাকে ডাক দিয়ে বলল, ব্লুবার্ড, রুমে আসো। নীলিমা ভাবলো মেহেরান হয়তো কোনো প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে পাচ্ছে না, তাই এভাবে ডাকছে। ভেবে নীলিমা রুমে যেতেই দেখলো মেহেরান স্ক্রাবার হাতে নিয়ে রক্তিম দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। নীলিমা মেহেরানের ওই চাহনি দিকে শুকনো ঢোক গেল। মেহেরানের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, এভাবে স্ক্রাবার নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? মেহেরান কিছু না বলেই নীলিমার কাছে এসে ওর ডান হাত জোরে জোরে ঘষতে লাগলো আর বিড় করে বলতে থাকলো, আমি ছাড়া তোমার হাত দ্বিতীয় কোনো পুরুষ ছুঁতে পারবে না, সে আমার যতই আপনজন হোক না কেন। তুমি জানো পুরুষের নজর কত নিকৃষ্ট। এরা রক্তের সম্পর্কের মানুষ কেউ ছাড়ে না, সেখানে বাবা তো তোমার রক্তের কেউ নয়। মেহেরানের বিড় করে বলা কথাগুলো নীলিমা শুনতে পেল। আর এতক্ষণে ওর কাছে গতকাল রাত থেকে ঘটে যাওয়া সব কাহিনীগুলো পানির মতো পরিষ্কার হয়ে গেল। তৎক্ষণাৎ হাত ছাড়ি দিয়ে মেহেরানের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বিস্ফোরিত নয়নে মেহেরানের দিকে তাকিয়ে বলল, আপনার মতো বিকৃত মস্তিষ্কের মানুষ আমি কখনো দেখিনি। মেহেরান বাঁকা হাসি দিয়ে নীলিমার দুই কাঁধে হাত রেখে বলল, ও, আমি বিকৃত মস্তিষ্কের মানুষ, তাই না? পরপুরুষের ছোঁয়া খুব ভালো লাগে তোমার। আমি থাকতে সেটা কখনো হতে দেব না। তুমি শুধু আমার, তোমার সর্বাঙ্গে শুধু আমার হাত দেওয়ার অধিকার থাকবে, আর কারো না। মেহেরানের কথা শুনে রাগে ঘৃণায় নীলিমার কান ঝাঝা করে উঠছে। দুই কান চেপে ধরে মেহেরানকে চিৎকার করে বলল, আপনি দয়া করে চুপ করুন। আপনার ওই ধরনের নিকৃষ্ট কথা আমি নিতে পারছি না। শেষ পর্যন্ত আপনার বাবাকে নিয়ে আমাকে সন্দেহ করলেন। আমি কি একবারও তোমাদের সন্দেহ করেছি? আমি তো শুধু সাবধান করছি। তুমি জানো পৃথিবীতে প্রতিনিয়ত কত ক্রাইম ঘটে। আমাদের দেশে বেশিরভাগ মেয়েরা হ্যারাসমেন্ট হয় তাদের রক্তের মানুষদের কাছ থেকে। তাদের কেউ বাবা, কেউ শ্বশুর, কেউ ভাই, কেউ দাদা, কেউ নানা, ফুপা, খালু ইত্যাদি। এই সব মানুষগুলো সমাজে নিজেদেরকে ভালোভাবে উপস্থাপন করলেও মুখোশের আড়ালে একটি মেয়ের সামনে সুযোগ বুঝে ঠিক তার বিকৃত রূপ তুলে ধরে। আমি জানি আমার বাবা একজন সৎ চরিত্রবান মানুষ, কিন্তু মানুষের মন পরিবর্তন হতে 1 সেকেন্ডও সময় লাগে না। তাই নেক্সট টাইম আমার বাবার থেকে 10 হাত দূরে থাকবে, মনে থাকে যেন। কথাগুলো বলে মেহেরান দ্রুত গতিতে সেখান থেকে চলে গেল। নীলিমা মেহেরানে যাওয়ার পানে তাকিয়ে ধপ করে ফ্লোরে বসে নিজের চুলগুলো খামছে ধরল। একসময় ফুফিয়ে কান্না করতে লাগলো। অতিরিক্ত কান্না করার ফলে ওর প্যানিক অ্যাটাক হলো। ফ্লোরেই জ্ঞান হারালো নীলিমা। দুপুরের একটু পরে উঠে দেখলো ওর পাশে বসে আছে একজন মহিলা ডক্টর। নীলিমার জ্ঞান ফেরার পর আশেপাশে তাকিয়ে দেখলো মেহেরান ব্যালকনির কর্নারে দাঁড়িয়ে আছে। ডক্টর নীলিমাকে তাকাতে দেখে মেহেরানকে ডাক দিল। ডক্টরের কণ্ঠ পেয়ে মেহেরান পেছনে তাকিয়ে দেখলো নীলিমার জ্ঞান ফিরেছে। মেহেরান দ্রুত পায়ে নীলিমার কাছে এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় নীলিমা বেশ লজ্জা পেল। মেহেরানকে সরানোর চেষ্টা করলো আর বলতে থাকলো, প্লিজ, একজন বাইরের মানুষের সামনে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? নীলিমার কোনো কথাই মেহেরানের কর্ণপাত হচ্ছে না। সে তো পারলে নীলিমাকে কলেজার মধ্যে ঢুকিয়ে ফেলে। নীলিমার কপালে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে মেহেরান আলতো করে ওর কপালে চুমু দিল। এইবার তো নীলিমা লজ্জায় শেষ প্রায়। এদিকে মেহেরানের কাণ্ড দেখে ডক্টরও ভেবাচেকা খেয়ে গেল। গলা খাকারি দিয়ে বলল, মিস্টার মেহরান, এখন আপনার স্ত্রীর একটু রেস্টের প্রয়োজন। উনি হয়তো কোনো কিছু নিয়ে চিন্তা করে মস্তিষ্কে অতিরিক্ত প্রেসার দিয়েছেন, তাই তার প্যানিক অ্যাটাক হয়েছে।
ওনাকে মেন্টালি ও ফিজিক্যালি ফিট থাকতে হবে, না হলে আবারও প্যানিক অ্যাটাক হতে পারে। আমি প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লিখে দিয়েছি এগুলো তাকে নিয়মিত খাওয়াবেন। এখন আমি আসি। মেহেরান ডক্টরের দিকে আর চোখে তাকিয়ে থ্যাঙ্কস দিয়ে তার ফিশ দিয়ে বিদায় দিল। তারপর নীলিমার জন্য কিচেন থেকে স্যুপ এনে ওকে খাইয়ে দিতে লাগলো। নীলিমাও চুপটি করে খেয়ে নিল। খাওয়া শেষ হলে মেহেরান নীলিমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, খুব তো বলেছিলে আমি নাকি অতিরিক্ত ডিপ্রেশনের কারণে রেগে যাই, কিন্তু তুমি তো দেখছি অতিরিক্ত ডিপ্রেশনের কারণে অজ্ঞান হয়ে যাও। ভাবছি ডক্টরের সাজেস্ট করা ওষুধের পাশাপাশি আমাকে দেওয়া ওষুধগুলোও তোমাকে খাওয়াবো, তাহলে আর বারবার প্যানিক অ্যাটাক হবে না। বলে মেহেরান স্যুপের বাটি নিয়ে দুপুরে খাবার আনতে চলে গেল। মেহেরানের এখনো কথায় নীলিমার ভয়ে গলা শুকিয়ে গেল। টি টেবিলে থাকা পানির গ্লাস নিয়ে ঢকঢক করে খেয়ে ফেললো। ভাবল, হে আল্লাহ, আমি এটা কোন সমস্যায় পড়লাম? এই লোকটা এই ভালো তো এই মন্দ। উনি যদি এই ওষুধগুলো আমায় সত্যি খাইয়ে দেয় তাহলে দেখা যাবে রিয়াকশন হয়ে উল্টো আমি নিজেই সাইকো হয়ে যাব। না না না, ওষুধগুলো এখনই সরিয়ে ফেলতে হবে। ভেবেই নীলিমা বিছানা থেকে তড়িঘড়ি করে উঠে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ওষুধগুলো নিয়ে ম্যাট্রেসের নিচে রেখে দিল। এদিকে মেহেরান দুপুরে খাবার এনে বলল, আজ অফিসে ইম্পর্ট্যান্ট মিটিং আছে, আমি সন্ধ্যার পরে বাসায় ফিরবো, তুমি রেডি থেকো। আমি বাবাকেও বলেছি আজ সন্ধ্যায় আমরা শাশু মমের বাসায় যাব। আর হ্যাঁ, আমি সব কিছু রান্না করে রেখে গিয়েছি, আর তোমার খাবারও দিয়ে গেলাম, তুমি ভুলেও নিচে নামবে না। মেহেরানের মুখে কথাটি শুনে নীলিমা মনে মনে অনেক খুশি হলো। কতদিন পর ওর রেহানা আন্টিকে দেখতে যাবে। পরক্ষণেই মনে হলো, এই সন্দেহবাজ সাইকো লোকটাকে খুশি প্রকাশ করা যাবে না। ভেবে নীলিমা মনে মনে খুশি হলেও মেহেরানের সামনে সেটা প্রকাশ না করে মুখ গোমরা করে হ্যাপদক মাথা নাড়ল। মেহেরান মুস্কি হেসে নীলিমার ঠোঁট জোড়ায় চুমু দিয়ে চলে গেল। নীলিমা সারাদিনেও নিচে নামেনি। ওর পুরোটা সময় কেটেছে ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে। সন্ধ্যার দিকে নীলিমা ব্যাগপত্র গুছিয়ে পরিপাটি হয়ে মেহেরানের জন্য অপেক্ষা করছিল। মেহেরান বাসায় এসে প্রথমে ওর বাবার রুমে গিয়ে তাকে রেডি হতে বলে বেডরুমে আসে। বিছানায় ব্যাগ ভর্তি জামা কাপড় দেখে নীলিমার দিকে তাকিয়ে বলল, এত জামা কাপড় নিয়েছো কেন? নীলিমা বলল, আমি ভেবেছি কয়েকদিন রেহানা আন্টির কাছে থাকবো আর সেখানে থেকে ইউনিভার্সিটিতে যাব, তাই আমি ব্যাগে বই খাতাও নিয়েছি। নীলিমার কথা শুনে মেহেরান ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ব্যাগের কাছে গিয়ে চেন খুলে সব জামা কাপড় বিছানায় ফেলে দিয়ে চোয়াল শক্ত করে বলল, আমরা শুধু আধা ঘন্টার জন্য সেখানে যাচ্ছি, সেটাও শুধু আমার বাবার সাথে শাশু মমের দেখা করানোর জন্য। দেখা করে আমরা চলে আসব। নীলিমার কিছুই বলতে পারলো না। ভাবল, আমার এই ভুল ছিল, জেনে শুনে এই সাইকোর প্রেমে পড়া। এর থেকে স্বাভাবিক আচরণ আশা করাও তো ভুল। এখন এই বেহায়া মনটাকে যদি ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিতে পারতাম তাহলে শান্তি পেতাম। রাত 8:50 মেহেরুন চৌধুরীর বাড়ির দরজায় কলিং বেলের আওয়াজ হতে মেহেরুন চৌধুরী দরজা খুলে দিলেন। দরজা খুলতেই সামনে দেখলেন পরিচিত সেই মুখ। স্বয়ং আরহান চৌধুরী তার সামনে দাঁড়িয়ে আছে। মেহেরুন চৌধুরী তার সামনে থাকা ব্যক্তিটিকে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্ময়কর কণ্ঠে বলে উঠল, আপনি এখানে কিভাবে এলেন? আরহান চৌধুরী বাঁকা হেসে বললেন, আমার বিয়ে বাড়ি কি আমার আশা নিষেধ আছে? পেছন থেকে মেহেরান বলে উঠল, শাশু মম, ইনি হলেন আমার বাবা আরহান চৌধুরী। মেহেরুন চৌধুরী অবাক হয়ে মেহেরানকে বলল, কিন্তু তুমি তো বলেছিলে তোমার বাবার নাম ইসহাক চৌধুরী। ওটা তো আপনাকে থালগোল পাকাতে বলেছিলাম। এনিওয়ে, আপনার বিআইকে ভেতরে ঢুকতে দিবেন না, নাকি এখনো বাইরে দাঁড় করিয়ে রাখবেন? আমার বাবা সুদূর সুইজারল্যান্ড থেকে তার একমাত্র বেয়ানের সাথে দেখা করতে এসেছে, এভাবে তাকে বাইরে দাঁড় করিয়ে রাখা বেমানান। শাশু মম, সাইডে দাঁড়ান, ভেতরে ঢুকতে দিন। বলে মেহেরান তার বাবাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। তাদের পিছু পিছু নীলিমাও ভেতরে ঢুকলো। এদিকে আরহান চৌধুরীকে দেখে মেহেরুন চৌধুরী এখনো শকে আছেন। কিছুতেই কিছু মেলাতে পারছেন না। সত্যি সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। রেহানা বেগম কিচেনে কাজ করছিলেন। এমন সময় নীলিমা পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলল, আন্টি, কতদিন পর তোমার শরীরের ঘ্রাণ পেলাম। নীলিমার কণ্ঠ শুনে রেহানা বেগম যেন তার কানকে বিশ্বাস করতে পারছিলেন না। পেছনে ঘুরে নীলিমাকে বললেন, তুমি কখন এসেছো মামনি? নীলিমা মুস্কি হেসে বলল, এই তো বেশিক্ষণ হয়নি। আর শুধু আমি না, আমার সাথে আমার স্বামী এবং শ্বশুরও এসছে। তুমি তাড়াতাড়ি তাদের জন্য নাস্তা রেডি করো, আমি তোমায় সাহায্য করছি। রেহানা বেগম ফিসেল হেসে বললেন, আগে তো আমায় ছাড়ো, তারপর তো নাস্তা বানাবো।
এদিকে নীলিমাকে কিচেনের দিকে যেতে দেখে মেহেরান ওর পেছনে আসছিল। নীলিমাকে রেহানা বেগমকে জড়িয়ে ধরতে দেখে মেহেরানের মাথায় আবারও রক্ত চড়ে যায়। কোনো রকমে নিজের রাগ কন্ট্রোল করে কিচেনে ঢুকে নীলিমাকে ডেকে বলে, ব্লুবার্ড, এখানে কি করছো? মেহেরানের কণ্ঠ শুনে নীলিমা আটকে ওঠে। তার দিকে তাকে ভীতু কণ্ঠে বলল, আমি আন্টির সাথে দেখা করতে এসেছি, আর এখন তাকে নাস্তা বানানোর জন্য সাহায্য করব। মেহেরান রেহানা বেগমের দিকে তাকিয়ে তাকে সালাম দিল। রেহানা বেগম সালামের জবাব দিয়ে বললেন, কেমন আছো বাবা? তোমার শরীর ভালো তো? মেহেরান বাঁকা হেসে বলল, জি আন্টি, আমার শরীর ভালো, কিন্তু মন ভালো নেই। সে কি, কেন? মেহেরান নীলিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, আপনার মেয়ে শুধু আমার থেকে পালাই পালাই করে। ওকে এতটা আগলে রাখতে চাই, তবুও বোঝে না। আপনি আপনার মেয়েকে বলুন ও যেন আমার থেকে দূরে যাওয়ার চিন্তা না করে, তাহলে কিন্তু ওকে সারা জীবনের জন্য শেকল দিয়ে বেঁধে রাখবো। বলেই দুষ্টু হাসি দিল মেহেরান। রেহানা বেগম মেহেরানের কথাগুলো শুনে বেশ খুশি হলেন। সরল মনে ভাবলেন, আমার মেয়েটাকে মেহরান পাগলের মতো ভালোবাসে, নইলে এইভাবে কেউ বলতে পারে? ভেবে নীলিমাকে বললেন, নীলিমা, তুমি এখন মিরহানের সাথে রুমে যাও, আমি নাস্তা রেডি করছি, তোমার সাহায্য করা লাগবে না। আর হ্যাঁ, একদম মেহরান বাবাকে কষ্ট দিয়ে কথা বলবে না, ছেলেটা তোমায় পাগলের মতো ভালোবাসে। রেহানা বেগমের কথা শুনে নীলিমা মিলান হেসে ভাবল, সত্যি সে আমায় পাগলের মতো ভালোবাসে। তার এই ভালোবাসার বিবরণ যদি তুমি জানতে, তাহলে এটাকে বিকৃত মস্তিষ্কের ভালোবাসা বলতে।